আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামাস পাস শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, অতি সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের সহিত যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তারই প্রেক্ষাপটে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল তারা একটি সাংবাদিক সম্মেলন করে তারা এর ডিটেইলস খুঁটিনাটি তুলে ধরবে। আজকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই সাংবাদিক সম্মেলন করে অত্যন্ত টু দি পয়েন্ট প্রত্যেকটি বিষয় তিনি আলোচনা করেছেন এবং বলেছেন, ব্যাখ্যা করেছেন যে এটা কীভাবে যে এই চুক্তিটা গোলামির নবতর সংস্করণ মাত্র বলে তিনি নাম দিয়েছেন। আমরা এটা একটু দেখার চেষ্টা করবো। তবে তার আগে একটু বলে নিই দর্শক, আমরা দেখেছি যে আমি নিজেও একটা ভিডিও করেছি এর আগে যে চুক্তিটা করা হয়েছে বা সমঝোতা হয়েছে সেখানে সুস্পষ্টভাবে কয়েকটি বিতর্কিত ধারাও সংযোজন করা হয়েছে। এক, বলা হচ্ছে সেখানে দেয়ার উইল বি নো ফিজিক্যাল ইন্সপেকশন ফ্রম দ্য বাংলাদেশ অথরিটি। এক, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ ইফ দেয়ার এনি কনফ্লিক্ট ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ দ্য ইন্ডিয়াজ ইন্টারেস্ট উইল অনলি প্রিভেইল। এবং তারপরে আরও বলা হচ্ছে যে বাংলাদেশ উইল নট রিসিভ এনি ট্যাক্স ভিএটি অ্যান্ড আউটসাইড হোয়াট দে ক্যান ডু অনলি দে ক্যান গেট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ। এই ধরনের বিতর্কিত এবং কন্ট্রোভার্সিয়াল টার্মসগুলো ওই চুক্তিতে সংযুক্ত করা হয়েছে। যাই হোক দর্শক, আমরা আসবো সেই আলোচনায়। তবে তার আগে আমরা একটু দেখে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটা বলছেন যে গোলামির নবতর সংস্করণ মাত্র। আসলে তার এই সাংবাদিক সম্মেলনটা অবশ্যই এটা নিয়ে কথা বলার দাবি রাখে এই জন্যই যে তার এই সাংবাদিক সম্মেলনটা প্রথমত হচ্ছে বিএনপি দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, এক। দ্বিতীয়ত হচ্ছে তিনি অত্যন্ত সুচারুরূপে প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই চুক্তি যে আমাদেরকে এক ধরনের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে সেটাও তার ব্যাখ্যা থেকে অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। আসি দর্শক, তিনি বলছেন যে স্মারক সই হয়েছে 10টি সমঝোতা স্মারক, সেটি গোলামির নবতর সংস্করণ মাত্র। বিএনপি মহাসচিব বলেন, কানেক্টিভিটির নামে ভেতরে ভারতের এক অংশ থেকে আরেক অংশে রেল যোগাযোগের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেওয়া হয়েছে, এতে দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। এখানে আমি একটা জিনিস বলি দর্শক, অনেকেই এই বিষয়টাকে ট্রানজিট এবং করিডোর বলে গুলিয়ে ফেলতেছেন। ট্রানজিট হচ্ছে সহজ কথায় একটি দেশ থেকে একটি ভেহিকল যাত্রা শুরু করে অন্য আরেকটি দেশের মাঝখান দিয়ে গিয়ে তৃতীয় আরেকটি দেশে প্রবেশ করবে, সেটি হচ্ছে ট্রানজিট। আর এই ক্ষেত্রে ভারত তার দেশ থেকে যাত্রাটা শুরু করবে, বাংলাদেশের ভূমি শুধু ব্যবহার করবে এবং সেই ভূমিটা ব্যবহার করে আবার সে তার নিজ দেশে প্রবেশ করবে। এখন এই প্রবেশে সে কখনো হয়তো বা তার পণ্য বোঝাই ট্রেনগুলো যাবে, কখনো বা তারা এটা দিয়ে সামরিক সরঞ্জাম এবং সামরিক অস্ত্র বহন করতে পারে, নিয়ে অন্য প্রান্তে গিয়ে সেটা খালাস করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে এই সামরিক অস্ত্র বহন করার ফলে তাদের যে 7 সিস্টার যেটাকে নিয়ে কথা হচ্ছে তারা কিন্তু স্বাধীনতার জন্য আন্দোলন করছে, তাহলে তারা যদি মনে করে যে বাংলাদেশ তার ভূমি ব্যবহার করতে দিচ্ছে বিধায় অতি সহজেই ভারত সামরিক অস্ত্রগুলো সরবরাহ করে এসে আমাদের উপর আক্রমণ করছে, খুব সঙ্গত কারণে তারা ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে পারে। এই ধরনের একটি শঙ্কা করেছিলেন আজকে যিনি কারান্তরীণ আছেন অবৈধ বিচারে, সেই বেগম খালেদা জিয়া। আমরা তার একটি ভিডিও ক্লিপের একটি ছোট অংশ আমি আপনাদের জন্য এখানে তুলে ধরছি দর্শক, আপনারা খেয়াল করুন, মাত্র 30 সেকেন্ডের। এই বাংলাদেশের ভিতর দিয়ে যদি অন্য দেশে যেত তাহলে ট্রানজিট বলতেন, করিডোর। ভারত থেকে বাংলাদেশ ভিতরে ভারতে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলা বারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দেব আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ, ঘাড়ে ঋণ। আপনারা শুনছিলেন বেগম খালেদা জিয়ার সেই ভিডিও ক্লিপটা দর্শক। যাই হোক, তার মানে এটা সুস্পষ্টতই এটা ট্রানজিট নয়, এটি হচ্ছে করিডোর এবং এতে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। যাই হোক, আজকে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, আমাদের নিশ্চয়ই 1972 সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত 25 বছরের গোলামি চুক্তির কথা স্মরণ আছে।
52 বছর পর সেই ধারাবাহিকতায় গত 22 জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হয়েছে তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামিতে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার শঙ্কা রয়েছে। এসব চুক্তি সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এটি হচ্ছে সবচেয়ে বড় ভয়ানক দর্শক, কারণ ওই সমঝোতা স্মারকে আপনার সামরিক যে ইন্টেলিজেন্স ইউনিটের যে এক্সচেঞ্জ হবে খুব সঙ্গত কারণেই সেখানে আপনার যদি সামরিক যে শক্তি বা সামরিক সক্ষমতা এটা যদি ভারতের সাথে এক্সচেঞ্জ করা হয়, আমরা জানি ভারত একটি বড় রাষ্ট্র, কিন্তু কোনো কারণে যদি ভারত আমাদের আক্রমণ করেই বসে, আমাদের তো অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল অফ টাইম আমাদের কী করতে হবে, প্রতিরোধের ব্যবস্থা থাকতে হবে। তা আপনার যদি ভিতরের আভ্যন্তরীণ যে দুর্বলতাগুলা, আপনার সামরিক শক্তির যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এবং আপনার যে মিলিটারি ডিফেন্সের যে বিষয়গুলো, এটা যদি ভারত জেনে যায় সেটা অবশ্যই একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর সেজন্যই এটা তিনি বলছেন এটা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এসব সমঝোতা ও চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনৈতিক নিরাপত্তা কৌশলগত বাফার টেস্ট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চাচ্ছেন। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে পড়বে বলে মনে করেন মির্জা ফখরুল। যাই হোক, যেটা তিনি আরও উল্লেখ করেছেন, প্রয়োজনের সময় বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে তারা মনে করছেন। জাতীয় স্বার্থবিরোধী এসব চুক্তি জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। গত ১.৫ দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হয়ে থাকে। এ প্রসঙ্গে জনাব আলমগীর বলেন, সম্পর্কের তথাকথিত এই সোনালী অধ্যায় এর সময়কালের বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোঠায়। অর্থাৎ তিনি বলছেন যে ভারত সেখানে পাচ্ছে 100% আর বাংলাদেশ পাচ্ছে 0%। এর সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটির নামে একের পর এক ভারতকে ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক অর্থনৈতিক কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সব কিছুই একতরফাভাবে করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এখানে আরেকটা জিনিস আছে দর্শক, এদিকে ভারত পেয়েছে অবাধ স্থল ও নৌ ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স এর যোগাযোগের সময় ও দৈর্ঘ্য কমিয়েছে প্রায় 3/4। কলকাতা আগরতলার 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র 350 কিলোমিটার। অর্থাৎ তারা কলকাতা থেকে এখন যদি আগরতলায় যেতে চায় তো 3/4, যেটা ছিল মনে করেন 1150 কিলোমিটারের মতো, এখন মাত্র হবে বাংলাদেশের ভিতর দিয়ে যদি যায় তাহলে 700 কিলোমিটার কমে হয়ে যাবে প্রায় 350 কিলোমিটার। তার মানে 3/4 যদি কমেই থাকে দর্শক, তার মানে তাদের খরচটাও তো পণ্য পরিবহনে বা যে কোনো কিছু পরিবহনের খরচটাও তো 3/4 কমে যাচ্ছে। তাহলে মনে করুন তারা যদি এখানে $1000 ইনকাম করে, তার মানে তারা এখন খরচ করবে মাত্র $250, $750 তাদের সেভ হচ্ছে। এই সেভের সাথে রেশিও রেখে বাংলাদেশ সরকার কেন দাবি করলো না যে আমাদেরকে এখানে একটা রেশিও দিতে হবে, আমি আমার ভূমি ব্যবহার করতে দিচ্ছি বিদায়। সেখানে সুস্পষ্টভাবে তারা টার্মস অ্যান্ড কন্ডিশন ইম্পোজ করে দিয়েছে যে বাংলাদেশ উইল নট রিসিভ এনি ট্যাক্স, ভিএটি অর এক্সাইল, এবং তারা এটাও বলে দিচ্ছে if there are any conflict in between Bangladesh and India, then the India's interest will only prevail. That means Bangladesh has no right to say bargain on that issue. So what does it mean? What kind of the bilateral contract it is? I'm not clear, দর্শক, সম্মানিত দর্শক। আমি যেদিন এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ছি আমার কাছে মনে হয়েছে যে এটা ভারত লিখে এনে শেখ হাসিনা ওয়াজেদকে বলছে যে তুমি এখানে সাইন করো, তিনি এখানে সাইন করে আসছেন, অনেকটা আত্মপক্ষ সমর্থনের মতো। It's not a bilateral contract. It's just look like I am imposing you that you have to sign here, এবং আপনি শেখ হাসিনা ওয়াজেদ সেখানে সাইন করে চলে আসছেন। যাই হোক, ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকারের সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21 থেকে 22 কিলোমিটারের ট্রানজিট সুবিধা
ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। চিন্তা করুন দর্শক, মাত্র 21 থেকে 22 কিলোমিটার জায়গা ভারতের মধ্য দিয়ে গিয়ে আমরা যদি নেপালে যাই, সেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের পণ্যগুলো কম সময়ে আমরা এখানে আমাদের বাংলাদেশের ভিতরে নিয়ে আসতে পারি, কিন্তু সেটা ভারত দেয়নি। তা আপনি আপনার পরিবহন যেতে দিচ্ছে না, আপনাকে এই সুযোগ দিচ্ছে না, আপনি কেন দিচ্ছেন? আপনি তিস্তার ব্যাপারে কোনো ধরনের বার্গেন করলেন না। এটা আপনি বার্গেন করতে পারতেন যে আপনি তিস্তার চুক্তি যদি না করেন, এবং ক্লিয়ারলি ইউ ক্যান সে আনটিল আনলেস ইফ যদি একটি তিস্তার চুক্তি টেবিলে না আসে, দেন উই আর নট সাইনিং অ্যাবাউট দ্য ট্রানজিট অর করিডোর। ট্রানজিট তো না, করিডোর, সরি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না দাবি করে ম্যাডাম, যাই হোক তিনি সেটা রাজনীতি করতে আমরা জানেন আপনারা। এবং এখানে তিনি সুস্পষ্ট যেটা আরেকটা জিনিস বলছেন যে বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি, তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, ওষুধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ, ভারতের ইনস্পেস অ্যান্ড বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা, ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে 10টি সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এসব সমঝোতা সই হয়েছে বলে জনাব মির্জা ফখরুল অভিযোগ করেন। দেখুন, ভারত কথায় কথায় বলে ভারতের কাছে আমরা ঋণী। ইয়েস, this is the reality and this is the true history that India supported us. India helped us in 1971 to get our independence. But it doesn't mean যে আমরা অন্যায়ভাবে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে গিয়ে তাদের সুবিধাটা শুধু দেখেই আমরা চুক্তি একের পর এক করব। এটার নাম তো ভালোবাসা নয়, চুক্তি হতে পারে না। যাই হোক, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক। এখানে একটা জিনিস আমি বলি, তিনি আরও উল্লেখ করেছেন, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত অন্তত 11 বাংলাদেশি সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আহত হয়েছেন আরও 9 জন। মানবাধিকার সংগঠনের অধিকারের তথ্য মতে 2000 থেকে 2020 সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে কমপক্ষে 1236 জন বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। এমনকি বিএসএফ এর গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির সদস্যরাও পর্যন্ত রেহাই পাননি। মির্জা ফখরুল বলেন, ভারত নেপাল, ভারত চীন, ভারত পাকিস্তান সীমান্তে এত সংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায় না। তারপরেও বাংলাদেশ সরকার বিষয়টি জোরালোভাবে তুলে ধরছে না। যাই হোক দর্শক, যেটা আওয়ামী লীগ বারবার বলার চেষ্টা করে যে ভারতের কাছে আমরা ঋণী, তা আপনার ঋণের এবং আপনার কৃতজ্ঞতা দেখানোর অর্থ তো এই নয় আপনার দেশের ক্ষতি করে আপনি কোনো চুক্তি করবেন। সুস্পষ্টভাবে দেখুন, বাংলাদেশ কিন্তু এখানে বার্গেন করতে পারতো, যে বলতে পারতো যে যদি তিস্তা চুক্তি না হয় এবং এই যে নেপালের যে ওই মাত্র 20-21 কিলোমিটার জায়গা, ওই জায়গায় যদি আপনারা আমাদেরকে ট্রানজিট না দেন, তাহলে আমরা কি করব না, আপনাদের এই চুক্তিতে স্বাক্ষর করবো না। আপনি করিডোর দিয়ে আসছেন, আর নেপালের সাথে যেটা সেটা হচ্ছে ট্রানজিট, অর্থাৎ বাংলাদেশ থেকে যাবে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে নেপালে গিয়ে ঢুকবে, আবার নেপাল থেকে আসার সময় ইন্ডিয়া হয় বাংলাদেশে আসবে। ট্রানজিটই আপনাকে দিচ্ছেন আর আপনি গিয়ে করিডোর দিয়ে আসছেন। কাজেই এই চুক্তিগুলা যে দেশের স্বার্থের বিরুদ্ধে, শুধুমাত্র বর্তমান প্রধানমন্ত্রী এবং সরকারের অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ভারতের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে গণতন্ত্রকে গত 15-16 বছর থেকে ধ্বংস করে, ডিমোরালাইজ করে, প্রশাসনিক ব্যবস্থাকে ডিভালুয়েট করে ভারত তার স্বার্থের জন্য অত্যন্ত সুকৌশলে হাসিনা মুজিব পরিবার এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে, সেটাই এই চুক্তিগুলোর মধ্য থেকে পরিষ্কার হয়। কাজেই দর্শক, আমি মনে করি দেশবাসীর এখনই জেগে ওঠা উচিত এবং এই সকল চুক্তির বিরুদ্ধে জনমত গঠন করে, তীব্র আন্দোলন গঠন করেই এই সকল চুক্তির থেকে সরকারকে সরে আসতে বাধ্য করতে হবে। ভালো থাকবেন দর্শক।